স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরুণী। দর্শক, ডিবিসি নিউজে শুরু হয়েছে ধারাবাহিক প্রতিবেদন দুর্নীতি যাদের নীতি। আজ সম্প্রচার হবে এই আয়োজনের ৮ম পর্ব। কথিত ভূমিহীন থেকে হাজার কোটি টাকার মালিক, ভদ্র ছেলে থেকে রাজনৈতিক দুর্বৃত্ত, তিনি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। হলফনামা অনুযায়ী এমপি হওয়ার আগে তার কোনো স্থাবর সম্পদ ছিল না। এমপি মন্ত্রী হবার পর ভোজবাজির মতো পাল্টে যায় শাহরিয়ার আলমের অবস্থা, বনে যান বিশাল ধনবান। রাজশাহী সহ উত্তরের কয়েকটি জেলায় কিনেছেন শত শত বিঘা জমি আর নিষ্ঠুরভাবে দমন করেছেন প্রতিপক্ষ ও প্রতিদ্বন্দ্বীদের। মাত্র ১৫ বছর, কথিত ভূমিহীন থেকে যেন জমিদার। কোন সে আলাদিনের চেরাগ? আর কিছু নয়, ক্ষমতার আশ্চর্য প্রদীপ। এতেই জ্বলে ওঠেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ছিলেন গার্মেন্টস ব্যবসায়ী, ২০০৮ সালে হয়ে যান আওয়ামী লীগের এমপি। হঠাৎই বনে যান রাজনীতি, এরপর প্রতিমন্ত্রী। রাজশাহী ৬ থেকে টানা ৪ বারের এমপি শাহরিয়ার আলম। এর আগে এলাকায় পরিচিতি ছিল না শাহরিয়ারের। প্রথমবার এমপি হয়ে এলাকাবাসীর কাছে পান ভদ্র ছেলের ইমেজ। সময়ের ব্যবধানে মুছে যায় সেই ইমেজ, হয়ে ওঠেন রাজনৈতিক দুর্বৃত্ত। প্রতিমন্ত্রী হওয়ার পর থেকেই দুর্নীতি, অপরাজনীতি ও নিষ্ঠুরতার অভিযোগ উঠতে থাকে তার বিরুদ্ধে। নির্বাচনী এলাকায় সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী রাখতে পছন্দ করতেন না শাহরিয়ার আলম। দমিয়ে রাখেন আওয়ামী লীগের তরুণ নেতৃত্ব ও বর্ষিয়ান রাজনীতিকদের। আর মাথা তুলে দাঁড়াতেই দেননি বিরোধী দলকে। চারঘাটের সাবেক ছাত্রদল নেতা মিলনের নামে দেন ৩১টি মামলা। ১২ মাসে আমাকে ৯ মাসে কারাগারে জীবনযাপন করতে হয়েছে। আমার পারিবারিক ভাবও, আমার একটা নিজের প্রথম যে স্ত্রী, সেও একটা এই কারণে, মামলার কারণে আসছে, অন্যজনের ঘর করছে। মিলনের মতোই অনেক ছাত্রদল, বিএনপি নেতা সহ প্রতিপক্ষের নামে মামলা দিয়ে করেন কোণঠাসা। অজস্র মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সেখান থেকে আমিও বাদ যাই নাই। আমিও মোটামুটি ৪২টা মামলার আসামি। বাঘার ব্যবসায়ী গোলাম মোস্তফার ৪২ বিঘা জমি অর্ধেক দামে দখল করেন শাহরিয়ার আলম। ৬ কোটি টাকা ব্যাংকে দিবে আর আমাকে ৫ কোটি টাকা দিবে, এই মর্মে জমি বিক্রি করছিলাম। আমাকে ৫০ লাখ টাকা দিছে, বাকি টাকা আর দেয়নি। ২০১০ সালে ঠাকুরগাঁয়ের চৌধুরীহাট এলাকায় ২৫ বিঘা জমি কেনেন শাহরিয়ার আলম। অভিযোগ, প্রভাব খাটিয়ে পাশের আরও ১০ বিঘা জমি তিনি দখল করেন। সেখানে বাংলো বাড়ি, গরুর খামার করে তুলেছেন। এছাড়া নাটোর, ঈশ্বরদী, লালমনিরহাটেও শত শত বিঘা জমি কিনেন শাহরিয়ার আলম। না, এই যে আপনাদের খামারটার নাম কি? নর্থ বেঙ্গল এগ্রো ফার্ম লিমিটেড। শাহরিয়ার আলম জমির মালিক, 11.5 একর জমি। শাহরিয়ার আলম নিজের রেনেসা গ্রুপের নামে নেন দুরন্ত টিভি, রেডিও ঢোল এবং রাজশাহীতে বারিন মেডিকেল কলেজ। 2 স্ত্রী ও সন্তানের নামে শত শত কোটি টাকার সম্পদ। ঢাকার গুলশানে নিজের নামে 2টি, ছেলের নামে 1টি এবং দ্বিতীয় স্ত্রী লেনির নামে নিয়েছেন ৩৬০০ স্কোয়ার ফিটের রাজকীয় ফ্ল্যাট। নির্বাচনী এলাকা চারঘাটে পোশাক কারখানা স্থাপনের আশা দিয়ে সিনেমা হলের জায়গা সহ কম দামে কোটি কোটি টাকার জমি কেনার অভিযোগ শাহরিয়ার আলমের বিরুদ্ধে। বাস্তবে কোনো কারখানা হয়নি সেখানে। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য, চাকরি ও বদলি সহ নানামুখী বাণিজ্যের অভিযোগ শাহরিয়ার আলমের বিরুদ্ধে। কয়েকটি দেশে ব্যবসা খুলে বিনিয়োগের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান থাকায় শাহরিয়ার আলম ও তার স্ত্রী সন্তানের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। যদিও গুঞ্জন রয়েছে রাশিয়ায় চলে গেছেন তিনি। শাহরিয়ার আলমের বাবার দাবি, ব্যবসার মাধ্যমে সম্পদ করেছেন তার ছেলে। ও তো ব্যবসা করে, কয়েকটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, তার টাকা থাকতে পারে না, সে জমি কিনতে পারে না। আবহাওয়া চেঞ্জ হয়েছে, একটা মিথ্যা অভিযোগ দিয়ে চাইলেই হবে। ২০০৮ সালে হলফনামায় নিজেকে ভূমিহীন দেখান শাহরিয়ার আলম। উল্লেখ করেন নামমাত্র সম্পদের, আর ঋণ দেখান ৭৬ কোটি টাকার বেশি। পরবর্তীতে এই ঋণ শোধ দেখিয়েও হলফনামা অনুযায়ী তার সম্পদ বেড়েছে অনেক গুণ। ২০০৮ থেকে ২০২৪-এ বার্ষিক আয় বেড়েছে ৯৭,৭৩,০০০ থেকে ৭,৯২,৯২,০০,০০০, আর অস্থাবর সম্পদ ২,৩২,০০,০০০ থেকে বেড়ে হয়েছে ৮৯,২৪,০০,০০০। স্থাবর সম্পদ 0 থেকে 15 বছরে হয় ৫,৮০,০০,০০০ টাকার। অবৈধ সম্পদ বাজেয়াপ্ত সহ কঠোর শাস্তির আওতায় আনার দাবি নাগরিক সমাজের প্রতিনিধি। ক্ষমতার মসনদে মহীয়ান হয়ে তিনি তখন জনসেবকের পরিবর্তে আত্মসেবায় নিবেদিত হন এবং সম্পদের পাহাড় গড়ে তোলেন। শাহরিয়ার আলমের আড়ানির বাড়িসহ তার সম্পদ থাকা বিভিন্ন এলাকায় গিয়েও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের দুর্নীতির বিষয়ে আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। আমাদের সাথে রাজশাহী থেকে অনলাইনে সরাসরি যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার সৌরভ হাবিব। সৌরভ হাবিব, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। 2008 সালের আগে শাহরিয়ার আলম রাজনীতিতেই ছিলেন না, কেবল একজন ব্যবসায়ী থেকে রাজনীতিতে এত প্রভাবশালী মাত্র 1.5 দশকে কিভাবে তা হয়ে উঠলেন? এবং সেখানে তো রাজশাহীতে সব দলেরই অনেক সিনিয়র নেতারা থাকেন, তারা কি বলছেন? সুরভি, আসলে শাহরিয়ার আলম 2008 সালে যখন আওয়ামী লীগের মনোনয়ন পান এবং এমপি হন, তার আগে কিন্তু রাষ্ট্রীয় যে বর্ষিয়ান বিএনপি নেতা আছে, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মিজানুর রহমান মিনু, তিনি কিন্তু কিছুদিন আগেও দাবি করেছিলেন যে শাহরিয়ার আলম তার কাছে গিয়েও বিএনপির মনোনয়নের জন্য ধর্ণা দিয়েছিলেন এবং তিনি তাকে গ্রহণ করেননি সেই সময়। তার পরবর্তীতে কিন্তু তিনি আওয়ামী লীগের মনোনয়ন পান বলে এটা বহুল প্রচলিত আছে এবং তিনি এমপি হন। এমপি হওয়ার পর উনি যে কাজটি করেছেন, প্রথম থেকেই তিনি বেশ ভালো একটা ইমেজ ছিল তার, এবং এলাকায় নেতাকর্মীদের মাঝে তার ক্লিন ইমেজ নিয়ে এসেছিলেন এবং জনপ্রিয় হয়ে উঠেছিলেন। পরবর্তীতে তিনি যখন প্রতিমন্ত্রী হয়ে হলেন, তারপর থেকে কিন্তু তার আসল চেহারাটা মানে প্রকাশ পেতে শুরু করে। এবং এখানে যারা আওয়ামী লীগের প্রবীণ নেতা ছিলেন, বিশেষ করে চারঘাটের বাঘার সাবেক এমপি রায়হানুল হক রায়হান, তিনি কিন্তু স্বতন্ত্র এমপি ইলেকশন করে নির্বাচিত হয়েছিলেন এবং তিনি যে জনপ্রিয় নেতা সেটা প্রমাণ করেই এসেছিলেন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে তাকে কিন্তু ব্যাপক দমন পীড়ন করেন এবং তার স্ত্রী চারঘাট পৌরসভার মেয়র ছিলেন রায়হান যখন এমপি ছিলেন না ওই সময়। তো শাহরিয়ার আলম তার বিরুদ্ধে একজন ছাত্রলীগের নবীন একটা ছেলেকে দাঁড় করিয়ে তাকে পরাজিত করেছিলেন। এমনই বাঘার আওয়ামী লীগ নেতা আক্তার আলী, তাকে বারবার মামলা দিয়ে জেলে পাঠানো কিংবা তার বিরুদ্ধে প্রার্থী দিয়ে তাকে মেয়র পদ থেকে সরানো, এমন অনেক অভিযোগ কিন্তু আছে। এবং সর্বশেষ দলীয় নেতাকর্মীদেরই কিন্তু অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে, যে তাদের নামে মিথ্যা মামলা দেওয়া বা বিভিন্ন মামলায় ফাঁসিয়ে তাদেরকে ঘায়েল করা। এছাড়া যদি বলতে হয় যে বিএনপির যারা প্রতিপক্ষ ছিলেন, আবু সাইদ চাঁদ জেলা বিএনপির আহ্বায়ক, তার নামে কিন্তু সারা দেশে প্রায় শতাধিক মামলা দেওয়া হয়েছে এবং তিনি কিন্তু তার স্ত্রী এবং তার মা মারা গেছেন তিনি যখন কারাবন্দী ছিলেন। তো এমন কিন্তু অনেক নিষ্ঠুরতার অভিযোগ কিন্তু আছে। এছাড়া আরো মানে যেমন আছে, কথা আছে, যেমন উনি প্রচলিত আছে যে রাজশাহীর যে আওয়ামী লীগের নেতা এবং আওয়ামী লীগের সহসভাপতি, কেন্দ্রীয় কমিটির ভাইস সহসভাপতি AHM খায়রুজ্জামান লিটন, রাজশাহী সিটি মেয়র, প্রচলিত আছে কথা যে শাহরিয়ার আলম তার হাত ধরেই রাজনীতিতে এসেছিলেন। কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি যে তার বিরুদ্ধে কিন্তু শাহরিয়ার আলম কঠোর ভাবে বক্তব্য দিয়েছেন, আমরা দেখেছি। তো সবকিছু মিলিয়ে উনি ছোটভাবে একটা বিষয় জানতে চাচ্ছি যে যে সময় এই দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার গুলো করা হয়েছে, তখন প্রশাসন আসলে কি করেছে? প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হয়েছিল কিনা? আসলে প্রশাসন যে বিষয়টা, যে উনি যে ব্যবসাগুলো দেখিয়েছেন সেগুলো কিন্তু ঢাকা কেন্দ্রিক, এবং এলাকায় তিনি শিল্প কলকারখানা করার জন্য কিন্তু চারঘাটে বেশ কিছু মানুষের জমি জমা নিয়েছেন। গার্মেন্টস করবেন বলেন একটা প্রচলিত ছিল, সেইখানে কিন্তু তিনি গার্মেন্টস করেন না এবং সেই জায়গাগুলো গার্মেন্টস করবে, বেকারত্ব কমবে, এসব বলে কিন্তু তিনি যে জায়গাগুলো নিয়েছিলেন সেগুলো কিন্তু অনেক দামি জমি ছিল, কিন্তু কম দামে নিয়েছেন বলে অভিযোগ আছে। আহ তো এই ভাবে তিনি সম্পদ বাড়িয়েছেন, কিন্তু এলাকায় কিন্তু এই ধরনের কর্মসংস্থান কিছু করেননি। এছাড়া তার ঢাকা কেন্দ্রিক যে ব্যবসাগুলো ছিল, সেই ব্যবসা কেন্দ্রগুলো আমরা জানতাম যে উনি ব্যবসায়ী 2008 সালে, তবে হয়তো তখন এত বড় ব্যবসায়ী ছিলেন না। তখন তার 79 কোটি টাকা ঋণ ছিল এবং পরবর্তীতে উনি যখন এমপি হলেন তখন কিন্তু তার ঋণ সব শোধ করেও আমরা দেখেছি যে 89 কোটি টাকা অস্থাবর সম্পদ দেখিয়েছেন। তো এইভাবে কিন্তু ফুলে ফেঁপে বেড়েছেন, বাড়িয়েছেন। এবং আমরা জানি যে এই যে মাত্র একজন গার্মেন্টস ব্যবসায়ী থেকে এতটা অর্থবিত্ত, সেটি কি কেবল হচ্ছে রাজনৈতিক প্রভাব, নাকি এর পেছনে আরো কোনো কারণ রয়েছে বলে মনে করেন এলাকার লোকজন? আসলে উনি যখন প্রতিমন্ত্রী হলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তখনই কিন্তু তার আসল শক্তিটা প্রকাশ পায় এবং উনি আমরা শুনতে পাই যে তার ব্রাজিল, রাশিয়া এবং চীন সব বিশ্বের বিভিন্ন দেশে তার ব্যবসা আছে, বিনিয়োগ আছে। এমনকি উনি এখন হয়তো তার দেশ ছেড়ে না যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত, কিন্তু আমরা জানি যে উনি রাশিয়াতে এখন আছেন, মস্কোতে আছেন। মানে কিছুদিন আগে উনি দেশ ছেড়ে চলে গেছেন বলে আমরা শুনতে পেয়েছি। তো ওনার আসলে নভেম্বর মাসে উনি দেশ ছেড়ে গেছেন শুনতে পাই। তো ওনার আসলে সবকিছু মিলিয়ে যে সরকারি থাকুক না কেন, ওনার যেহেতু প্রচুর অর্থ আছে, ওনার ক্ষমতাও সেভাবেই আছে আর কি।
এমনই প্রচলিত আছে আর কি। জি, সৌরভ হাবিব, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পাঠানো কূটনৈতিক বার্তার আইনি বৈধতা খতিয়ে দেখবে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রক সূত্র বলছে, যথাসময়ে বাংলাদেশের কূটনৈতিক বার্তার উত্তর দেয়া হবে। সব দিক খতিয়ে দেখে জবাব দিতে কয়েক মাস লাগতে পারে। গেল 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে ভারতেই অবস্থান করছেন তিনি। তাকে ফেরত পাঠাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে কূটনৈতিক পত্র ভার্বাল নোট দেওয়া হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। গণহত্যা সহ মানবতা বিরোধী অভিযোগে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে চায় অন্তর্বর্তী সরকার। নয়াদিল্লির রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন, রাজনৈতিক কারণে আশ্রয় নেয়া কোনো নেতা বা নেত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে ফেরত পাঠাতে কোনো দেশ বাধ্য কিনা তা খতিয়ে দেখা হবে। বাংলাদেশের সরকার দেশের পররাষ্ট্র দপ্তর থেকে একটা নোট ভার্বাল পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে যে শেখ হাসিনা কে বাংলাদেশের বিচারের জন্য প্রয়োজন আছে। এখন ভারত সরকার মনে করছে শেখ হাসিনার এই দেশে চলে আসাটা একটা সে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলেই ঘটেছে এবং এই শর্ত অনুযায়ী ভারত সরকার এই মুহূর্তে দায়বদ্ধ নয়। ভারত ফেরত দেব না এরকম কোনো কথা বলেনি। পাশাপাশি কূটনৈতিক সূত্রের শঙ্কা, শেখ হাসিনাকে ফেরত পাঠালে ভুটান, শ্রীলঙ্কা, নেপালের মতো দেশের কাছে ভারতের কূটনৈতিক অবস্থান অনেকটাই নিচে নেমে যাবে। এছাড়া পররাষ্ট্র বিশেষজ্ঞরা মনে করছে, বাংলাদেশ ভারত বিরোধিতাকে উস্কে দিতেই এই নোট ভার্বাল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটা অস্থিরতা পরিস্থিতি কোথাও তৈরি হয়েছে, স্বাভাবিকভাবে সেখানে ওরা হাসিনাকে ফেরত পাঠানোর কথা বলেছেন। হাসিনা কিন্তু নির্বাচিত একজন প্রধানমন্ত্রী হলেও সেখানকার যে অস্থিরতা পরিস্থিতি, সেই চাপে আজকে তিনি এসছেন, ভারতে আছেন। দুই দেশের মধ্যে আলোচনা হবে, বিবেচনা হবে। রাজনৈতিক ব্যক্তিত্বদের মতে, শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশের স্বার্থের কথা ভেবেই সিদ্ধান্ত নেবে ভারত। ওখানকার সরকার আমাদের সরকারকে চিঠি লিখেছে। আমাদের ভারতবর্ষের সরকার আইনগত ব্যবস্থাতে দেখবে যে বাংলাদেশে যারা চিঠি লিখেছেন তারা কি সরকার আছেন। এটা ভারতবর্ষের সরকার ভালো করে বিবেচনা করবে। তারা আরও বলছে, ভারত চায় বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে দ্রুত নির্বাচন সম্পন্ন করুক অন্তর্বর্তী সরকার। শান্তিতা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো না পাঠানো নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হয়েছেন কলকাতার প্রতিনিধি বিশ্বনাথ দাস। বিশ্বনাথ দাস, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এবং আপনিও নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তি থাকলেও এই চুক্তির কিছু ধারায় পরবর্তীতে পরিবর্তন আনা হয়েছে এবং তার প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত পাঠানোর কিছু চ্যালেঞ্জের কথা বলছেন কিন্তু বিশ্লেষকরা। তবে সদিচ্ছা থাকলে সবই সম্ভব, এটাও আবার মনে করা হয়। ভারতের মনোভাব আসলে কি, এটা কি বলা যায়? এই আইনি জটিলতা বা সময়ের সাপেক্ষ বিষয়। কেন পররাষ্ট্র মন্ত্রক নয়াদিল্লির তরফ থেকে যেটা জানানো হয়েছে যে চিঠির জবাব অবশ্যই দেওয়া হবে, তবে তার জন্য তাড়াহুড়ো কিন্তু করা হবে না। আইনি যে সমস্ত বিষয় আছে তা পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখেই কিন্তু এই চিঠির জবাব দেওয়া হবে এবং সেই ক্ষেত্রে সব থেকে বড় প্রশ্ন, যেখানে বিশ্লেষক বা স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্রে আমরা জানতে পারছি, ভারতবর্ষে একটা কথা প্রচলিত আছে, অতিথি দেবো ভবা, যার বাংলা মানে করলে অতিথিকে ভগবানের সঙ্গে তুলনা করা হয় ভারতবর্ষে। এবং সেইখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই সময় অর্থাৎ 5ই আগস্ট যেই মুহূর্তে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন, তিনি অতিথি হিসাবেই ভারতবর্ষের মাটিতে পা রেখেছিলেন এবং তার ইচ্ছার বিরুদ্ধে ভারত কিভাবেই তাকে বাংলাদেশে বর্তমান সরকারের হাতে ফিরিয়ে দেবে, বিষয় সেটা না। বিষয় যেটা হচ্ছে গিয়ে দুই দেশের যে সম্পর্ক, দীর্ঘ একখানা সম্পর্ক রয়েছে, তা যাতে ভালো থাকে সেই জায়গায় পররাষ্ট্র মন্ত্রকের জায়গা থেকে বিচার বিবেচনা বা আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। কেননা বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, শেখ হাসিনা যে মুহূর্তে বাংলাদেশ ছেড়ে ভারতবর্ষে এসেছিলেন সেই মুহূর্তে তার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ ছিল না। এখন বর্তমানে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে এবং বাংলাদেশ সরকার তাকে ফেরত চাইছে। বাংলাদেশ বা ভারতবর্ষের সঙ্গে যে স্থিতি রয়েছে সেইখানে কোনো রকম অপরাধ করা হলে তার জায়গায় দুই দেশের সঙ্গে আদান প্রদানের একটা পরম্পরা কিন্তু আছে।
আমরা সম্প্রতি দেখেছি বেশ কিছু মৎস্যজীবীরা যারা আটকে পড়েছিলেন তাদেরকেও কিন্তু ভারত থেকেও যেমন ছাড়া হয়েছে, তেমন বাংলাদেশ থেকেও তাদেরকে ভারতবর্ষে ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে তা কতটা প্রযোজ্য সেটাই সম্পূর্ণ আইনি বিষয়, তা খতিয়ে দেখা হবে। জি নিশ্চয়ই। বিশ্বনাথ দাস, আপনি নিশ্চয়ই জানেন যে আগস্টের পর থেকে এই প্রতিবেশী দুই দেশের মধ্যে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, এই ইস্যুতে এসে তার কি কোনো প্রভাব পড়বে বলে মনে করেন? দেখুন, আমরা দেখেছি গত মাসেই ভারতের যে পররাষ্ট্র দপ্তরের আধিকারিক বিক্রম মিশ্র তিনি কিন্তু বাংলাদেশে গিয়েছিলেন, এবং ভারতবর্ষ যে পররাষ্ট্র মন্ত্রক বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক তারা চাইছেন বাংলাদেশ এবং ভারত দুই প্রতিবেশী রাষ্ট্র তাদের অতীতে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক যেন বজায় থাকে, এবং সেই যে আলোচনা, সেই যে সফর হয়েছিল তাতে মনে করা হচ্ছিল যে আগামী দিনে হয়তো ধীরে ধীরে এই যে সম্পর্ক ভারত ও বাংলাদেশের মধ্যে একটা তিক্ত ভাব দেখা যাচ্ছে তা কিন্তু আস্তে আস্তে ঠিক বা বরফ গলতে শুরু করেছে। তবে শেখ হাসিনার কে ফেরত পাঠানোর এই চিঠি তা কিন্তু একেবারে বিস্ফোরণের মতন কাজ করছে ভারতবর্ষে, এবং এখানে কূটনৈতিক বা রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমানে চলছে এটি বাংলাদেশের একটি রাজনৈতিক চাল হিসাবেই তারা কিন্তু মনে করছেন। তবে ভারতের সরকার বা পররাষ্ট্র মন্ত্রকের যে সমস্ত আধিকারিকরা আছেন তা বিশেষ সূত্রে তাদের থেকে জানা যাচ্ছে যে এই যে চিঠি এসছে তার আইনি সমস্ত দিক দেখেই কিন্তু জবাব দেওয়া হবে। তার জন্য বেশ কিছু সময় লাগতে পারে, অবশ্যই সেই সময় 1 মাস 2 মাস বা 3 মাসও হতে পারে। বেশ কয়েক মাসের কথা বলা হয়েছে। জি, আপনি বলছিলেন যে বিক্রম মিশ্র এসেছিলেন এবং তিনিও বলেছেন, এবং দুই দেশের সরকারের মধ্যে বারবারই বলা হয়েছে সম্পর্কের ক্ষেত্রে দুই দেশের জনগণকেই প্রাধান্য দেয়া হবে। আচ্ছা, বর্তমান প্রেক্ষাপটে ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গের জনগণ বাংলাদেশ নিয়ে এখন কি ভাবছেন? দেখুন, পশ্চিমবঙ্গ বা মূলত কলকাতার যে অঞ্চল রয়েছে বাংলাদেশের নাগরিক তাদের কিন্তু একেবারে নিজের আত্মীয় বা নিজের মানুষ হিসাবেই তারা দেখে। মূলত কলকাতার যে সমস্ত অঞ্চল যেখানে মূলত বাংলাদেশিরা আসতেন এতদিন ধরে আমরা দেখেছি, তারা চিকিৎসার জন্য বলুন, ব্যক্তিগত কাজে বা অন্যান্য জায়গা, সেই জায়গায় কিন্তু এখন নাগরিক বা বাংলাদেশের যে সমস্ত মানুষ আছে তাদের সংখ্যা কিন্তু হাতে গোনা জায়গায় চলে এসেছে, এবং সেই ক্ষেত্রে তারা না আসলে সেই একটা বড় অংশের কিন্তু ব্যবসা কিন্তু মন্দা চলছে। আমরা দেখেছি এই সময় অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই 3 মাস কলকাতা তথাকথিত এই রফি আহমেদ স্ট্রিট, পার্ক স্ট্রিট এই চত্বরে একটা বড় অংশ বা বড় ব্যবসাদার কিন্তু এই বাংলাদেশি পর্যটকের উপর নির্ভর করে, এবং একই সঙ্গে কিন্তু মেডিকেল ভিসা যে সংখ্যক আগে দেওয়া হতো তার থেকে অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় কিন্তু অনেক মানুষ পরিমাণ অনুযায়ী কিন্তু অনেকটাই কম আসছে। স্বাভাবিকভাবে একটা ব্যবসায়িক উৎসবের মরশুমে বা ভারতবর্ষে এই ক্রিসমাস, এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি শীতের মরশুমে যে পরিমাণ বাংলাদেশি নাগরিক আমরা গত বছরও দেখেছি কলকাতায় থাকতে, তা কিন্তু এবছর দেখা যাচ্ছে না। জি, বিশ্বনাথ দাস, আপনাকে ধন্যবাদ। আমরাও প্রত্যাশা করছি যে দুই প্রতিবেশী দেশ সংকট কাটিয়ে উঠবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে ফোরাম ফর বাংলাদেশের স্টাডিজ সংলাপে ঐক্য সংস্কার ও নির্বাচন নিয়ে জাতীয় সংলাপে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। গণ-অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি ভাঙন তৈরির ক্রমাগত চেষ্টা চালানোর কারণে জাতীয় ঐক্য আরও দৃঢ় হয়েছে বলেও জানান ডক্টর ইউনূস। বলেন, ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ ছাড়া জুলাই আগস্টের আন্দোলন সফল হবে না। স্বাধীনতার পর অর্ধ শতাব্দী অতিক্রম করে আমরা এক ঐতিহাসিক আত্মত্যাগের বিনিময়ে এক অপূর্ব সুযোগের মুহূর্ত সৃষ্টি করেছি। এই সুযোগ যদি আমরা গ্রহণ করতে অনিচ্ছুক হই কিংবা অপারগ হই, তাহলে বাংলাদেশের ভবিষ্যতের কোনো প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে।
বিএনপি সংস্কারের পক্ষে, তবে যৌক্তিক সময়ে সংস্কার শেষে নির্বাচন দেয়া জরুরি, এমনটি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের উপর জোর দিয়েছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে রাজধানীতে ঐক্য সংস্কার নির্বাচন নিয়ে জাতীয় সংলাপে এসব কথা বলেন তারা। কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এই কথাটা সঠিক নয়। আমরা বারবার করে বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ অর্থাৎ ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। আমরা নির্বাচনের কথা বলছি কেন? যে গণতান্ত্রিক একটা ব্যবস্থায় যাওয়ার জন্য নির্বাচন হচ্ছে প্রধান ফটক। এমন কোন বক্তব্য, এমন কোন বিবৃতি যা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জাতীয় ঐক্যের ইস্পাত কঠিন ঐক্য তৈরি করেছিল, সেই ঐক্যের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে এমন কোন বক্তব্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অন্তত আমরা জানাছিলাম, তাদের কাছ থেকে আশাটা হচ্ছে আরেকটা জাতীয় ঐক্য বিনষ্টকারী আরেকটি কার্যক্রম। সচিবালয়ে আগুনের কারণ উদ্ঘাটনে কাজ শুরু করেছে সরকার গঠিত উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে তারা। বলছে আগুনের ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা তা তদন্ত শেষে জানা যাবে। বুধবার গভীর রাতে আগুন লাগে সচিবালয়ের 7 নম্বর ভবনে। জানিয়ে শুরুতেই আলোচনা, এটি দুর্ঘটনা নাকি নাশকতা। এমন প্রশ্নের মধ্যে আগুনের ঘটনায় বৃহস্পতিবার 8 সদস্যের উচ্চ পর্যায়ে তদন্ত দল গঠন করে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে এই কমিটি শুক্রবারই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। এদিন সকালে সচিবালয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন কমিটির সদস্যরা। নেওয়া হয় ক্রাইম সিন, সেখানে বৈঠকও করেন তারা। পরে কমিটির সদস্য ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, আগুনে পোড়া বিভিন্ন কক্ষ পরিদর্শন করে অনুসন্ধানের কাজ শুরু করেছেন তারা। তদন্ত চলছে, আমি একজন তদন্তের মেম্বার, আমি তো মন্তব্য করতে পারি না। তদন্তের কাজ অগ্রগতি হচ্ছে, কালকে 3:30টায় আমরা আবার বসবো। তিনি জানান, আগুন দুর্ঘটনাজনিত নাকি নাশকতা তা তদন্ত শেষে জানা যাবে। এই কমিটি কাজ শুরু 30 তারিখের মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং পরের 10 দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, আগুনে কমপক্ষে 5টি মন্ত্রণালয়ের নানা গুরুত্বপূর্ণ তথ্য পুড়ে গেছে, যাতে বিগত সরকারের নানা দুর্নীতির তথ্য প্রমাণ নষ্ট হয়েছে বলে জানা গেছে। সরকারসহ বিভিন্ন মহল এই পতিত সরকারের চক্রান্ত বলে উল্লেখ করেছেন। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। এই শীতে সর্দি, জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, অ্যালার্জি সহ নানা সমস্যায় শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। যথেষ্ট অ্যান্টিবায়োটিকের ব্যবহারের কারণে অনেক সময় সাধারণ ওষুধ কাজ করছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাই শিশুদের প্রতি অভিভাবকদের আরও যত্নবান হওয়ার পাশাপাশি চিকিৎসকদেরকে পরামর্শ ছাড়া ওষুধ সেবন না করার তাগিদ দিয়েছেন। আবহাওয়ার কারণে শীতকালে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাসের বংশবিস্তার ঘটে দ্রুত। ফলে জীবাণুবাহিত অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি শীতে দ্বিগুণ বেড়ে যায়। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে গিয়ে দেখা গেল, বহির্বিভাগে যাওয়া রোগীদের অর্ধেকই ঠান্ডাজনিত নানা সমস্যায় আক্রান্ত। 1 সপ্তাহ যাবত আর কি জ্বর, ঠান্ডা, কাশ কমতেছে না, এই কারণে এদিকে আসা। প্রায় 8-10 দিন যাবত জ্বর, ঠান্ডা, ভালো হচ্ছে না। শুধু জ্বর, ভমিটিং এবং পাতলা পায়খানা যাচ্ছে, এবং যে কোনো তরল খাবার দিলেও সেটা সে ফেলে দিচ্ছে। আর কিছু রোগী ঠান্ডা কাশি থেকে শ্বাসকষ্ট হয়, বঙ্কোলাইটিস বলি আমরা। কিছু রোগী নিউমোনিয়া টার্ন করে, এবং কিছু রোগী শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করতে হয়। অর্থাৎ শ্বাসকষ্টজনিত রোগের সংখ্যা এই সময়টাতে বেড়ে যায়। পাশাপাশি এই সময়টায় কিন্তু ডায়রিয়াও রোগী হয়। চিকিৎসকরা বলছেন, বাতাসে ধুলোর মাত্রা বেশি থাকায় এই শীতে শিশুরা জ্বর, ঠান্ডা, কাশি, শ্বাসকষ্টের পাশাপাশি একই সাথে চর্মরোগে বেশি আক্রান্ত হচ্ছে। আপনি জানেন যে রিসেন্টলি ঢাকা শহরের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স হচ্ছে পৃথিবীর সবচেয়ে ওয়ার্স্ট সিচুয়েশনে আমরা রয়েছি। তো এরকম একটা ব্যাকগ্রাউন্ড এনভায়রনমেন্টের মধ্যে যদি আরেকটা রিস্ক ফ্যাক্টর যোগ হয়, আবহাওয়াটা স্টেবল না, সেই ক্ষেত্রে আমাদের বাচ্চারা কিন্তু অনেক বেশি ঝুঁকির মধ্যে থাকে। স্কিনের সবচাইতে বেশি সমস্যা হচ্ছে স্ক্যাবিস নিয়ে, এবং এই স্ক্যাবিসগুলি এরকম ইনফেক্টেড হয়ে আসছে যে নর্মাল অ্যান্টি স্ক্যাবিস ড্রাগেও এটা কাজ করছে না অনেক ক্ষেত্রে। এবং স্ক্যাবিসের চিকিৎসাটা এরকম যে শুধু ইন্ডিভিজুয়াল পার্সনকে চিকিৎসা দিলে এটা হবে না, এটা সবাইকে একসাথে চিকিৎসা নিতে হয় পরিবারের, যেই জায়গাটাতে আমরা সবসময় পেরে উঠি না। এই শীতে শিশুদের প্রতি বাড়তি নজর দেওয়ার তাগিদ চিকিৎসকদের। কোনো বাচ্চা যদি কাশি হয়, সর্দি লাগে, ওই সময় সে বাচ্চাকে অন্যের সাথে মিশতে দিবে না। মানে স্কুলে ওই সময়টা কদিন বন্ধ রাখবে, কোচিংটা বন্ধ রাখবে,
মাস্ক পরবে। ভিটামিন সি সমৃদ্ধ খাওয়ার সময় বেশি খেতে হয়, পানিও বেশি খেতে হয়। খাবার দাবারটা যেন একটু কুসুম গরম দেয়া হয় এবং ঘরের তৈরি খাবারের এনকারেজ করা এবং সবসময় তাদেরকে বেশি ছোট বাচ্চাদেরকে একটু গরম কাপড় পরানো, কিন্তু সেটা কমফোর্টেবল হতে হবে। অনেক বেশি গরম কাপড় পরায় ফেললে কিন্তু ওদের আবার ডিসকমফোর্ট তৈরি করতে পারে। রোগীর ব্যবহৃত রুমাল বা গামছা অন্যদের ব্যবহার করা থেকে বিরত থাকার পাশাপাশি যেখানে সেখানে থুতু কফ না ফেলার পরামর্শ চিকিৎসকদের। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।